ফুল। আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বিয়ন্ড বর্ডার স্পোর্টস প্রেজেন্ট ডাগআউট ডায়লগ পাওয়ার্ড বাই নেটেক্স ইন্টারনেট, স্ট্রিমিং পার্টনার র‍্যাবিট হোল বিডি। আমরা বাংলাদেশের জয় উদযাপন করার জন্য, যে যেখান থেকে আছি বাংলাদেশের জয় উদযাপন করার জন্য আপনাদের সাথে এই খুশি শেয়ার করার জন্য স্টুডিওতে আমরা কানেক্ট করেছি বাংলাদেশের জনপ্রিয় ক্রিকেট অ্যানালিস্ট এবং কমেন্টেটর সৈয়দ আবিদ হোসেন সামি ভাইকে। সামি ভাই কেমন আছেন? বাংলাদেশের জয় কেমন লাগছে? আসসালামু আলাইকুম মান্না ভাই। আমরা বাংলাদেশের জয়টা আসলে যে যেখানে আছি সেখান থেকে উদযাপন করার চেষ্টা করছি, তাই না? একটা সময় কিন্তু এরকম ছিল যে একটা জয় খুব আকাঙ্ক্ষিত থাকতো আমাদের কাছে, টিএসসি তে উৎসব হতো। সেই 1997 সালের আইসিসি ট্রফি জয়, তখন আমরা খুবই ছোট, একদম কেজি কিন্ডারগার্টেন স্কুলে পড়ি, কিন্তু এইটুকু তো মনে আছে যে প্রচন্ড পরিমাণে রং মাখামাখি হতো, উৎসব হতো। পাকিস্তানকে যখন 99-এর ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ হারিয়েছিল, টিএসসি তে রং মাখামাখি, আমি আজিমপুর কলোনিতে থাকতাম, আমাদের এখানে একটা সেরকম পরিবেশ। তো ওইটাই বললাম যে সেখান থেকে দীর্ঘ পরিক্রমা পার করে আজকে বাংলাদেশ ক্রিকেট এমন একটা জায়গায় এসেছে যেখানে অস্ট্রেলিয়ার সঙ্গে খুব সহজেই আমরা সিরিজ জয়লাভ করলাম, তাই না? এই অনুভূতিগুলো তো আমরা আসলে এখন খুব বেশি পাই না, বা অনুভূতিগুলো আন্ডাররেটেড থাকে, কারণ বিষয়টা আমরা অভ্যস্ত হয়ে গেছি। সো এটা আপনার একটা অনেক ভালো প্রয়াস, বিয়ন্ড বর্ডার্স এর একটা অনেক ভালো প্রয়াস, র‍্যাবিট হোলের একটা অনেক ভালো প্রয়াস, যে এই যে জয়টা আমরা উদযাপন করছি যে যেখানে আছি সেখান থেকে। একটা সময় কিন্তু বিষয়টা এরকমই ছিল যে আমরা যে যেখানে আছি সেখান থেকেই উদযাপন করতাম। অনেক সময় অফিস আগে ছুটি হয়ে যেত, স্কুল আগে ছুটি হয়ে যেত, এরকম হতো না? তো সেরকম একটা অনুভূতি আর কি, যে আজকে এখানেও প্রফেশনালিজম মেইনটেইন করতে হচ্ছে, রাইট? সামি ভাই, আজকে তো আমরা যখন দেখলাম যে টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়া, এবং অস্ট্রেলিয়ার কিন্তু আসলে প্রথমেই কিন্তু 0 রানে 3টা উইকেট পড়তে দেখেছি। আসলে কি পিচটা কি অনেক বেশি বোলার সহায়ক ছিল কিনা শুরুতে, এবং বাংলাদেশের বোলাররা কি আসলে অনেক অতিমানবীয় বোলিং করেছে কিনা, কিংবা অস্ট্রেলিয়ার ব্যাটাররা খারাপ করেছে কিনা, এটা জানতে চাও আর কি। আমরা যদি আমরা একটু সামি ভাই মেবি হচ্ছে এটা যান্ত্রিক ত্রুটির কারণে সামি ভাইকে আমরা কানেক্ট করতে পারছি না। আমরা বাই দিস টাইম একটু বলতে চাই, বাংলাদেশ আজকে টসে হেরে যখন অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করতে নামে, সেখানে নির্ধারিত তারা 50 ওভার খেলতে পারেনি বৃষ্টি বিঘ্নিত এই ম্যাচে। অস্ট্রেলিয়া তারা 42 ওভারে 187 রান করে 8 উইকেটে, এবং সেখানে অস্ট্রেলিয়ার পক্ষে আমরা একটা ভালো পার্টনারশিপ দেখেছি। সেখানে 55 রান করেছেন লাবুশেন, এবং বার্টলেট করছেন হচ্ছে 52 রান। এবং আমরা আবার সামি ভাইয়ের কাছে যাচ্ছি। সামি ভাইকে আবার আমরা সংযোগ বিচ্ছিন্ন করেছি। আসলে সামি ভাইকে আমরা কানেক্ট করেছি রাস্তাতেই, কারণ এই জয়টা আসলে কোনোভাবেই আমরা মিস করতে চাই না, এই মোমেন্টামটা, এবং আপনাদের সঙ্গে শেয়ার করার জন্যই। সামি ভাই, আপনাকে আমরা শুনতে পাচ্ছি। বান্না ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি 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 সামি ভাই, আমরা শুনতে পাচ্ছি, প্লিজ। ওকে ওকে ওকে, দ্যাট ওয়াজ ভেরি ওয়েল কভার আপ। মনে হয় যে খুব ভালো কভার আপ হয়েছে। নেটওয়ার্কের জটিলতা সেটা বুঝতেই পেরেছে হয়তো বা দর্শকরা, কিন্তু যে বিষয়টাতে আমরা ছিলাম, যে আমার কাছে মনে হয় না যে প্রথম ইনিংসে উইকেট ততটা কমপ্লিকেটেড ছিল। দ্বিতীয় ইনিংসে উইকেট একটু কমপ্লিকেটেড ছিল, কারণ কিছু আনইভেন নেচার কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম দ্বিতীয় ইনিংসে। ডেফিনেটলি রেইন ইন্টারভাল, বৃষ্টি, উইকেটে ময়েশ্চার নতুন করে জমা, সবকিছু মিলে স্বাভাবিক একটা ব্যাপার। এবং লিটন কুমার দাসের আউটটা একটা আনইভেন নেচার ছিল উইকেটের, নাজমুল শান্তর আউটটা একটা আনইভেন নেচার ছিল উইকেটের, সেটাও আমরা দেখতে পেয়েছি। মিরাজের একবার মাথায় বল লাগলো নেথান এলিসের, সেটাও দেখতে পেয়েছি। কিন্তু প্রথম ইনিংসে আমার কাছে মনে হয় না যে উইকেট কমপ্লিকেটেড ছিল। আমি বোলারদেরকে ক্রেডিট দিব। তাসকিন আহমেদ সবসময় আন্ডাররেটেড থেকে যাচ্ছেন। তাসকিন আহমেদ কিন্তু সবসময় উইকেটের যে গেটটা ওপেন করে দেওয়া, সেই কাজটা সবসময় করছেন। টেস্ট সিরিজে আমরা দেখেছি পাকিস্তানের সঙ্গে, যেটা আমরা পরিসংখ্যানটা দেখছি যে সেকেন্ড ওডিআইতে তাসকিন 3টা উইকেট নিয়েছেন 8 ওভার বল করে 33 রান দিয়ে। আমার মনে হয় যে বেশ ভালো সিম মুভমেন্ট, উইকেটে বল পড়ার পর অফ দ্য পিচ মুভ করে ভেতরের দিকে ঢুকেছিল শর্টের উইকেটটা। এরপরে আমি বলবো তাসকিনের সবচেয়ে উল্লেখযোগ্য জায়গা ছিল এরপরে যখন পরের স্পেলে বল পুরনো হয়ে গেছে, রিভার্স সুইং করিয়েছেন তাসকিন, বেশ ভালো বল, যেটা ওয়ানডে ক্রিকেটে কিন্তু এখন একটা নতুন সংযোজন আমরা বলবো। কারণ 32 ওভারের পর থেকে যেটা হয় যে বল পুরনো হওয়া শুরু করে, একটা বল দিয়ে খেলা কন্টিনিউ হয়, এরকম একটা ব্যাপার আমরা জানি। তাসকিনকে কিন্তু আমরা তারও আগে থেকেই দেখছিলাম যে বল বেশ ভালো রিভার্স সুইং করছিলেন।
যেহেতু একটু ডাস্টি কাইন্ড অফ কন্ডিশন ছিল বা একটু ওভারকাস্ট কাইন্ড অফ কন্ডিশন ছিল, বলটা হয়তো বা আরেকটু আগেই পুরনো হয়ে গিয়েছিল। সো তাসকিন বেশ ভালো রিভার্স সুইং করাচ্ছিলেন। মোস্তাফিজের কথা যদি বলি, মোস্তাফিজ অ্যালেক্স ক্যারিকে যেভাবে আউট করেছেন যদি দেখেন, তার আগে ক্রিজের উইডটা কিন্তু অনেক ব্যবহার করছিলেন মোস্তাফিজুর রহমান। 3টা উইকেট তিনি নিয়েছেন 7 ওভারে 27 রান দিয়ে। কিন্তু উল্লেখযোগ্য জায়গা হচ্ছে মোস্তাফিজ আজকে ক্রিজের উইডটা খুব ব্যবহার করছিলেন, মনে হচ্ছিল যে পিচের বাইরে থেকে বল করছেন কিনা। বাট এটা বেশ ভালো যে মোস্তাফিজ কন্ট্রোল করেছেন, নো বল হয়ে যায় নাই। কারণ আমরা জানি যে ওই যে সাইড ক্রিজের বাইরে থেকে যদি একজন বোলার বোলিং করেন সেটা নো বল হয়ে যায়। বাট মোস্তাফিজ একেবারে জাস্ট এট দ্য এজ অফ দ্য রিটার্ন ক্রিজ মোস্তাফিজ বোলিং করে যাচ্ছিলেন এবং একবারে ওই অ্যাঙ্গেলটা বারবার ব্যবহার করছিলেন অ্যালেক্স ক্যারির এগেইনস্টে, যেটা আজকের দিনে খুব কাজ হয়েছে। এবং মোস্তাফিজ বাহাতির জন্য বল বাইরে বের করাচ্ছিলেন ফর অ্যালেক্স ক্যারি, উইচ ওয়াজ রিয়েলি ফ্যাসিনেটিং টু সি। কারণ মোস্তাফিজের বোলিং নেচার আমরা জানি যে বাহাতির জন্য বল ভেতরে ঢোকান, বাট বল বের করছিলেন। এর আগের দিন দেখছিলাম যে মার্নাস লাবুসেনকে তিনি বল ভেতরে ঢুকাচ্ছিলেন। আমার কাছে বান্না ভাই একটা বিষয় মনে হয়, আমি জানি না আমি কি অতি উৎসাহী হয়ে কথাটা বলছি কিনা, বাংলাদেশের এই পেস বোলিং লাইন আপটা একটা বিশ্বকাপের সেমিফাইনাল খেলা ডিজার্ভ করে। আমাদের ব্যাটিংটা তো একটু ডেফিনেটলি বিলো স্ট্যান্ডার্ড, আমাদের ব্যাটিংটা তো একটু বিলো স্ট্যান্ডার্ড, যে কারণে কথাটা হয়তো অতিরঞ্জিত শোনায়। কিন্তু আমাদের ব্যাটিংটা যদি একটু মিডিওকার স্ট্যান্ডার্ডেরও হতো না, আমি বলতাম যে বাংলাদেশের এই বোলিং লাইন আপটা, এই পেস বোলাররা একটা বিশ্বকাপের সেমিফাইনাল খেলাটা ডিজার্ভ করে। কারণ নাহিদ রানা যদি বিশ্বকাপের সেমিফাইনাল না খেলে কে খেলবে? মোস্তাফিজ যদি বিশ্বকাপের বড় গেম না খেলে কে খেলবে? তাসকিন যদি বিশ্বকাপের বড় গেম না খেলে কে খেলবে? ছোট্ট একটা পরিসংখ্যান দেই, এই বছরটাতে 2026 সালে ওয়ার্ল্ডের যত পেস বোলার আছেন তাদের সবার মধ্যে 145 কিলোমিটার প্রতি ঘন্টায় নাহিদ রানা বোলিং করেছেন 47%। 2 নম্বর অবস্থানে আছেন হারিস শ্রফ, মাত্র 8%। আপনি পার্থক্যটা চিন্তা করে দেখেন কত বড় পার্থক্য। আনবিলিভেবল। নাহিদ নাহিদ রানা 145-এ গতি বোলিং করছেন 47%, হারিস শ্রফ 8%। আমরা অনেক সময় সেফ থাকার জন্য একটা শব্দ চয়ন, একটা কথা বলি, নাহিদ রানা পৃথিবীর অন্যতম সেরা গতিময় বোলার, এটা আমরা ব্যবহার করি না সেফ থাকার জন্য যে অন্যতম সেরা অবশ্যই গতিময় বোলার। এই জায়গাটা স্ট্যাটিস্টিক্যালি প্রুভেন, অন্যতম সেরা না, নাহিদ রানার গতির ধারের কাছে সেরা এই মুহূর্তে পৃথিবীতে কোনো পেস বোলার নাই। সো এটা এটা একদম এক ডেফিনেটলি কথা এটা ভাই, অ্যাচিভ। এটা পরিসংখ্যান দ্বারা সিদ্ধ। আপনি যদি দেখেন যে 2 নম্বরে যিনি হারিস শ্রফ, তার 8% বল 145 কিলোমিটারের উপরে, নাহিদ রানার 47%, অরুরকের মনে হয় 7% বা 6% এরকম। সো আলটিমেটলি নাহিদ রানার মতো গতি এই মুহূর্তে পৃথিবীর কোনো বোলারেরই নাই কনসিস্টেন্ট বেসিসে। মানে হয় ঠিক আছে, মার্কুডরা অবশ্যই ধরেন 148-49 মার্কুডও করে নাহিদ রানার মতো, কিন্তু সেটা একটু পরে 135-36-এ নেমে যায়। নাহিদ রানা পুরো 10 ওভার 145-এ বোলিং করতে পারেন, এটাই তার সবচেয়ে বড় বৈশিষ্ট্য জায়গা। সো আমার মনে হয় না আমি এই কথাটা ভুল বলেছি, এটা আগে স্বীকার করে নিচ্ছি যে আমাদের ব্যাটিংটা একটু বিলো স্ট্যান্ডার্ড, কিন্তু আমাদের এই জি পেস জি বোলাররা একটা বিশ্বকাপের সেমিফাইনাল খেলা ডিজার্ভ করে। এটা ডেফিনেটলি আমরাও আশা করি যে বাংলাদেশ এরকম একটা নেক্সট ওয়ার্ল্ড কাপে অন্তত সেমিফাইনাল খেলুক এই বোলিং লাইন আপ এবং এই বোলিং লাইন আপের ব্যাটিংটা ভালো হতে হবে পাওয়ারফুল বান্না ভাই, স্পিড। ব্যাটিংটা ভালো হতে হবে, ব্যাটিংটা ভালো না হলে সম্ভব না। আমরা আমরা ওইটা নিয়ে কথা বলতে চাই সামি ভাই, যে আজকে আপনি কিন্তু প্রথম ওয়ানডে এবং দ্বিতীয় ওয়ানডের প্রি ম্যাচ অ্যানালাইসিসে এমনকি পোস্ট ম্যাচ অ্যানালাইসিসে আপনি বারবার একটা কথা বলছিলেন যে সাইফকে যথেষ্ট সুযোগ আমরা মনে হয় দিয়ে ফেলেছি, স্কোয়াডে থাকুক, তার প্রবলেমস গুলো নিয়ে কভার করুক, এবং এই সময়টা আসলে ওয়ার্ল্ড কাপের আগে সৌম্য সরকারকে একটু সময় দেওয়া উচিত। একটা মানে ভালো মানে ব্যাটিং অন্তত এভারেজ তার কাছ থেকে আমরা চাচ্ছিলাম, এবং সেই কথা হয়তো আমি জানি না যে সিলেক্টর কিংবা কোচিং প্যানেল শুনেছেন কিনা। সৌম্য সরকারকে নেওয়া হলো, গতকালকে তার মেয়ে হয়েছে এবং আমরা সেটাও কিন্তু জানি। সব মিলে হয়তো তার একটা ভালো লাক ফেভার করছে এবং তিনি কিন্তু আসলে আজকে একটা ভালো ইনিংস খেলেছেন। অনেকদিন পর সৌম্য সরকারের 2টা 6 আসলে মন ভরানো মনে হলো আমার কাছে। সো সেই হিসেবে বাংলাদেশের ব্যাটিং অ্যাপ্রোচটা নিয়ে যদি কথা বলি, যেটা আপনি বলছেন একটু বিলো স্ট্যান্ডার্ডে, তো আসলে কি আজকে বাংলাদেশ তাদের ব্যাটিং এর সর্বোচ্চটা দিয়ে করতে পেরেছে কিনা, কিংবা লিটন দাসের কাছ থেকে যেটা আপনি চেয়েছিলেন সেটা কি পেয়েছেন কিনা একটু জানতে চাই আপনার কাছে। প্রথমত আমি একটা বিষয় বিশ্বাস করি, সেটা হচ্ছে বাংলাদেশের ওয়ানডে সেটআপে যদি কোনো ব্যাটসম্যান কোনোদিন ডাবল সেঞ্চুরি করতে পারেন বা করেন, সেটা হয়তো বা সৌম্য সরকারই করবেন, এটা আমি বিলিভ করি। এটা হয়তো বা ব্যতিক্রমও হতে পারে, তানজিদও করে ফেলতে পারেন, বাট এটা সৌম্য সরকারের করার পসিবিলিটি সবচেয়ে বেশি। সৌম্য এমন একজন ব্যাটসম্যান যিনি আসলে রেডি টু গো ফর ইন্টারন্যাশনাল ক্রিকেট, ডোমেস্টিকে যাই পারফর্ম করুক না কেন, ইন্টারন্যাশনাল ক্রিকেটে একটা নেচার থাকে কিছু প্লেয়ারদের যে ইন্টারন্যাশনাল লেভেলে যে লেভেলের বোলিংটা হয়, ওই লেভেলের বোলিং এর এগেনস্টে অনেক বেশি মাত্রায় কমফোর্টেবল।
সৌম্য আজকে যেভাবে ব্যাটিং করেছেন দ্য অ্যাপ্রোচ ওয়াজ রিয়েলি নাইস। আমার কাছে মনে হয় যে বোথ শান্ত অ্যান্ড সৌম্য তারা যে স্ট্র্যাটেজিটা মেনটেন করছিলেন, স্ট্রাইকিং পয়েন্টটা বা কানেক্টিং জি পয়েন্টটা অনেক বেশি ইন ফ্রন্ট অফ দ্য উইকেট, যেটা কিন্তু কমেন্ট্রির সময় মাজারুদ্দিন অমি দেখাচ্ছিলেন জিনিসটাকে খুব ভালো মতো, যে স্ট্রাইকিং পয়েন্টটা অনেক সামনে থেকে। আমরা এর আগের ম্যাচেও কিন্তু এই বিষয়টা লক্ষ্য করেছি যে তানজিদ তামিম এবং শান্ত তারাও স্ট্রাইকিং পয়েন্টটা অনেক সামনে থেকে ব্যাটিং করছেন, মানে বলটাকে খুব বেশি বডি বরাবর অ্যালাউ করছেন না। সো দ্যাট ওয়াজ দ্য রাইট স্ট্র্যাটেজি। সৌম্য যে বলতে আউট হয়েছেন রিভার্সিভ করতে গিয়ে অনেকেই হয়তো বা বলবেন যে সৌম্য একটু সেলফিশ হওয়া উচিত ছিল, বা হয়তোবা ওই শটটা খেলা ঠিক হয় না। আমি বলবো যে উইকেটে যখন বল টার্ন করছে তখন আসলে সুইপ রিভার্স সুইপই করতে হয়, সেটাই আসলে মানে গো অন শট হয়ে দাঁড়ায়। এখন আনফরচুনেটলি সৌম্যর এই রিভার্স সুইপটা এক্সিকিউট হয় নাই, বাট দ্যাট ডাজ নট মিন যে রিভার্স সুইপ করবেন না, রিভার্স সুইপ অবশ্যই করবেন। আমার মনে হয় ওই শটটা তখন ঠিকই ছিল, ফ্যাক্ট হচ্ছে শটটাকে এক্সিকিউট করতে পারেন নাই। শটটাকে এক্সিকিউট করতে জি পারলে আমরা বলতাম যে ওয়াট আ শট। বাট আমার কাছে মনে হয় যে এই টাইপের উইকেট, হ্যাঁ এটা যদি এমন হতো যে প্রথম ইনিংস এর মতো উইকেট থাকতো, কারণ দ্বিতীয় ইনিংসে বল কিন্তু টার্ন করছিল বেশ ভালো, খুব আর্লি টার্ন টান এক্সপোজ হচ্ছে হয়েছিল। প্রথম ইনিংস এর উইকেট হলে আমি বলতাম যে প্লেইং দ্য রিভার্স সুইপ ইজ নট দ্য সেফেস্ট শট অ্যাট অল, বা ইজ নট দ্য ওয়াইজেস্ট শট অ্যাট অল। কিন্তু সেকেন্ড ইনিংসে যখন সৌম্য সরকার ওই সময় রিভার্স সুইপ করতে গেছেন, আমার কাছে মনে হয়েছে ইট ওয়াজ দ্য রাইট অ্যাপ্রোচ। এখন এক্সিকিউট হয় নাই তো হয় নাই। লিটন কুমার দাস আমি বলবো যে আনইভেন একটা বাউন্স, মানে উইকেটের একটা আনইভেন নেচার জি অনেকদিন পরে মিরপুরে উইকেটের একটা আনইভেন নেচার এই ইনিংসটাতে দেখতে পাওয়া গেছে, এটা বলবো যে আসলে ব্যাড লাক। মোসাদ্দেক সৈকত হয়তো আরেকটু টাইম নিতে পারতেন, মোসাদ্দেক হয়তো বা, আমি যেটা বলছিলাম যে সৌম্য সরকার রিভার্স সুইপ করতে গিয়ে ভুল করেছেন, আমি বলবো যে সৈকতের আসলে সুইপ রিভার্স সুইপের দিকে যাওয়াটা উচিত ছিল। মানে যেটা বলছি যে মানে সৌম্য অবশ্যই সরকার রিভার্স সুইপ করতে গিয়ে ভুল করেন নাই, যেটা বলছিলাম যে আউট হয়েছেন হয়েছেন, বাট ওই শটটা ইট ওয়াজ দ্য রাইট অ্যাপ্রোচ। সৈকতের মনে হয় কারণ বল টার্ন করছে, তো আপনি যদি টার্ন করা বলে ভিজনে খেলতে চান তখন অনেক সময় আসলে টাইমিংটা হবে না, কারণ আপনি তখন দেখা যায় যে টার্নের পরেও যদি খেলেন আপনার ঠিকঠাক মতো ব্যাটে বল লাগবে না। সো এক্ষেত্রে আসলে ভার্টিক্যাল ব্যাটে খেলার চাইতে হরাইজন্টাল ব্যাট শট খেলাটা আসলে খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়, যেটা সৈকত আসলে করে না। আমার মনে হয় যে আরেকটু হয়তো একটু চিন্তা করতে পারতেন একটু হরাইজন্টাল ব্যাটে শট খেলা। তাওহিদ ভালো ব্যাটিং করেছেন, মিরাজ ফিনিশিং দিয়েছেন। হোয়াট এলস, আমার কাছে মনে হয় যে ইট ওয়াজ আ ক্লিনিক্যাল ফিনিশ বাই বাংলাদেশ। সাইফ ভাই, আমি ফার্স্ট ওয়ানডে থেকে একটু যদি ক্যারি করি, সেখানে আমি একটু জানতে চাই যে লেফট আর্ম অর্থোডক্স নিয়ে আপনি বলছিলেন যে অস্ট্রেলিয়াদের এটা দুর্বলতার জায়গা আছে। আজকে কিন্তু তানভীরের বোলিং কিন্তু সেটার একটা বড় উদাহরণ দিয়েছে। এই ক্ষেত্রে তানভীরের বোলিং নিয়ে যদি আপনার কাছে কিছু জানতে চাই, সেক্ষেত্রে আপনি কিভাবে দেখেন এটা? আমি বলবো যে অস্ট্রেলিয়ার যে দুর্বলতা আছে সেই দুর্বলতাটাকে আরেকটু বেটার ওয়েতে এক্সপ্লোর করতে পারতো বাংলাদেশ, যদি তানভীর আরেকটু আপ টু দ্য মার্ক বোলিং করতে পারতেন। ডেফিনেটলি লেফট আর্ম অর্থোডক্স স্পিনার একটা অ্যাডভান্টেজ যখন ওয়েন ইউ আর প্লেইং এগেইনস্ট অস্ট্রেলিয়া, বাট ইউ মাস্ট ব্রিং আউট দ্য বেস্ট অ্যাডভান্টেজ আউট অফ ইট, রাইট? সো ওই জায়গাটায় আপনাকে মানে ইউ হ্যাভ টু বি ভেরি মাচ প্রমিনেন্ট অ্যাজ ফার অ্যাজ ইউর বোলিং ইজ কনসার্ন। আমার মনে হয় যে তানভীর আরেকটু বেটার বোলিং তানভীরের কাছ থেকে দেখতে পেতাম। কয়েকটা লুজ ডেলিভারি হয়েছে, সেই জায়গাগুলোতে আমরা আরেকটু বেটার বোলিংটা দেখতে পারতাম। অবশ্যই ডেফিনেটলি আবারও বলি, এটা শুধু তানভীর না, যদি স্কোয়াডে নাসুম থাকতেন, যদি স্কোয়াডে রাকিবুল থাকতেন, আই উড হ্যাভ প্রেফার্ড আ লেফট আর্ম অর্থোডক্স স্পিনার ওভার আ লেগ স্পিনার ইন দিস কাইন্ড অফ কন্ডিশন এগেইনস্ট অস্ট্রেলিয়া। তো ডেফিনেটলি তানভীর, তাও ফুল ক্রেডিট গোজ টু হিম যে দুটো উইকেট তিনি পেয়েছেন, বাট থিংস কুড হ্যাভ বিন আ বিট বেটার ফর তানভীর, যে হয়তো আরেকটু ইকোনমিক্যাল হতে পারতেন, আরেকটা বা দুইটা উইকেট হয়তো বা গ্র্যাব করতে পারতেন। বাট আমার মনে হয় যে এই এইখানে হচ্ছে কি আসলে এখন পেস বোলাররা যে বোলিংটা করছেন, স্পিনারদের রোলটা আসলে অনেক বেশি মাত্রায় কমপ্লিমেন্টিং রোল। স্পিনার্স আর প্লেইং আ কমপ্লিমেন্টিং রোল অ্যাকচুয়ালি। সো দ্যাট ইজ ওয়াই এটা হয়তো খুব বেশি ম্যাটার করছে না, কারণ পেস বোলারদেরকে কমপ্লিমেন্ট করাটাই তাদের দায়িত্ব। এই কমপ্লিমেন্টটা হয়তো অবশ্যই আরেকটু শার্প ওয়েতে করতে পারতেন। সামি ভাই, আমরা একবারে শেষ পর্যায়ে আপনার কাছে একটু মানে আবার ফেরত যেতে চাই বাংলাদেশের সিরিজ জয় এবং অস্ট্রেলিয়ার উপরে বাংলাদেশের যে আধিপত্য বিস্তার করে সিরিজ জয় নিয়ে সংক্ষেপে আপনার কাছে শেষ করতে চাই এটা শুনে। প্রথমত একটা বিষয়, সেটা হচ্ছে যে অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজ জয় ডেফিনেটলি ইটস আ ম্যাটার অফ প্রাইড। 2-0 আপ, অনেক বছর পর অস্ট্রেলিয়ার সঙ্গে একটা ওয়ানডে সিরিজ হচ্ছে এবং প্রথমে বাংলাদেশ জয়লাভ করলো। এবং ইন রিসেন্ট টাইমস বাংলাদেশ হ্যাভ বিটেন পাকিস্তান অ্যাট হোম, বাংলাদেশ হ্যাভ বিটেন নিউজিল্যান্ড অ্যাট হোম, বাংলাদেশ হ্যাভ বিটেন অস্ট্রেলিয়া অ্যাট হোম। আমার মনে হয় যে হোয়াট এভার দ্য স্ট্রেংথ অফ দ্য স্কোয়াড ইজ, টিম তো সেটাই। আর স্ট্রেংথ অফ দ্য স্কোয়াড যদি চিন্তা করেন, ইটস দ্য সিমিলার স্কোয়াড হোয়াট অস্ট্রেলিয়া প্লেড ইন দ্য চ্যাম্পিয়ন্স ট্রফি অলসো। সো অবশ্যই মানে can you just take away the credit of beating Australia, মানে mentioning about the strength of the squad? তাহলে তো ইন্ডিয়া অস্ট্রেলিয়াকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে হারিয়েছে,
তো ইন্ডিয়ার সেই জয়টাও কাউন্ট করা উচিত না, তাই না? বিষয়টা সেরকম না। ইন্টারন্যাশনাল ক্রিকেট প্রত্যেক প্লেয়ারই ইন্টারন্যাশনাল এক্সপোজার পাওয়া এবং প্রত্যেকটা প্লেয়ারই ইন্টারন্যাশনাল ক্যাপাবিলিটি সমৃদ্ধ। এবং অস্ট্রেলিয়ার এই লাইন আপ আপনি চিন্তা করে দেখেন যে সেটা হচ্ছে যারাই এই লাইন আপে খেলছেন, ক্যামেরুন গ্রিনের কথা বলেন, জর্জ ইংলিশের কথা বলেন, শর্টের কথা বলেন, নেথান এলিসের কথা বলেন, অ্যাডাম জাম্পার কথা বলেন, কুপার কনলির কথা বলেন, তারা তো নিয়মিতভাবে ওয়ানডে ক্রিকেটটা খেলেন। অ্যালেক্স ক্যারির কথা যদি বলেন, তারা অবশ্যই নিয়মিতভাবে ওয়ানডে ক্রিকেটটা খেলেন। এখানে ওয়ানডে ক্রিকেটটা খেলেন নাকি আসলে? মানে প্রশ্নটা সেখানে আসতে সবাই পারতো, আপনি খেলছেন। বলতেন বি টিম সি টিম, এটা ওয়ানডে ক্রিকেটটা খেলেন না আসলে কে? আপনি এখন বলবেন যে স্টার্ক কামিন্স হেজেলউড নাই, গত চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্টার্ক কামিন্স হেজেলউড ছিল না, অবশ্যই মানে তাতে কি হয়েছে? তাদের সমস্যাটা আসলে কোন জায়গাটাতে যে এটা এটা আসলে ব্যাপারটা কি, আমি গত টি-20 ওয়ার্ল্ড কাপের সময় ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ দেখছিলাম, তো আমার এক একটু সিনিয়র এক চাচা চাচা এসে বললেন যে পাকিস্তান তো আসলে পারবে না, কারণ পাকিস্তানে তো সাকলাইন মুশতাক নাই, পাকিস্তানে তো শোয়েব আক্তার নাই। তো এখন চাচারা তো এটাও মনে করা দেওয়া উচিত যে ইন্ডিয়া টিমও তো টেন্ডুলকার নাই, ইন্ডিয়া টিমেও তো সেওয়াগ নাই, সেভাগ ইন্ডিয়া নেই। টিমেও বিরাট কোহলি নাই। তো ওই যে ব্যাপারটা ওই জায়গাটাতেই যে আপনি কে আছে কে নাই, ইন্টারন্যাশনাল ক্রিকেট এইভাবে চলে না। ইন্টারন্যাশনাল ক্রিকেট যারা খেলতে আসেন, they all are very much capable enough, that's why they have come to international cricket. এবং এইখানে কোন টিমের সঙ্গে জয়, কোন টিমের সঙ্গে হার, এখানে বড় দল ছোট দল এসব বলে আসলে অজুহাতের কোনো কিছু নেই, কারোরই নেই। ধন্যবাদ সামি ভাই। আমরা আসলে বাংলাদেশের এই জয়টাকে আপনাকে সাথে নিয়ে উদযাপন করার জন্য আপনাকে কানেক্ট করেছিলাম একবারে ওয়ান দা ওয়েতে। সামি ভাই ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দর্শক, এতক্ষণ আমরা সামি ভাইয়ের সাথে কথা বলছিলাম এবং সামি ভাইয়ের কাছ থেকে শুনছিলাম বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার যে ওয়ানডে সিরিজটা হচ্ছে, সেখানে বাংলাদেশ যেটা সিরিজ জয় করে নিয়েছে আধিপত্য বিস্তার করে। এবং আমরা আশা করি বাংলাদেশের এই থার্ড ডে টি-20টাও বাংলাদেশ তারা জয়লাভ করে বাংলাদেশ অ্যাটলিস্ট হোয়াইট ওয়াশ এবং বাংলা ওয়াশ যেটা আমরা বলে থাকি সেটাই হয়তো করে ফেলবে বাংলাদেশ। এবং প্রি ম্যাচ অ্যানালাইসিস হতো, সেটা নিয়ে আমাদের সঙ্গে আপনাদের আবার দেখা হচ্ছে। এবং ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেটের সাথে থাকুন, বাংলাদেশ ক্রিকেট দেখুন এবং আপনাদের মতামত কি বাংলাদেশের এই জয় নিয়ে, আপনাদের কেমন আশা পূরণ করলো বাংলাদেশ ক্রিকেট, সেটা জানাবেন আমাদেরকে আমাদের ফেসবুক এবং ইউটিউবের কমেন্ট বক্সে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।